সালে 14ই জুলাই তোমরা যেদিন গেট ভেঙে বের হয়ে এসেছিলে, সেদিন এদেশে শুধু নতুন জন্ম হয়নি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হিসাবে, এখানকার শিক্ষক হিসাবে আমি ওই দিন সারা রাত ঘুমাইনি, সারাদিন দেখেছি। কারণ আমরা এই যে বৈষম্যের কথা আমরা বলি, সেই বৈষম্য এবং রাজনীতির অপব্যবহার, 26 বছর আমি শিক্ষকতা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এগুলো হাড়ে হাড়ে বুঝেছিলাম। কিন্তু ব্যর্থতা বলবো, আমরা কিছু করতে পারিনি, আমরা কিছুই করতে পারিনি। আমরা দেখছিলাম, আমরা সাফারার ছিলাম, আমরা করতে পারিনি, সেটা আমি বলবো আমাদের ব্যর্থতা। কিন্তু তোমরা তোমাদের যৌবনের শক্তি দিয়ে, তোমাদের মনের বল দিয়ে তোমরা আমাদেরকে পথ দেখিয়েছো। এজন্য আমি আমার পক্ষ থেকে তোমাদেরকে আমার অন্তরের সবটুকু কৃতজ্ঞতা। কারণ তোমরা যদি ওই দিন গেট না ভাঙতে, আমরা কিন্তু জানি না তারপরে কি হতো। তোমাদের বের হয়ে আসাটা ওই দিন আমি বলবো যে অনেকগুলো টার্নিং পয়েন্ট ছিল এই হিস্ট্রির, তার ভিতরে ইট ওয়াজ ওয়ান অফ দেম, ভেরি মাচ ক্রুশিয়াল, ভেরি মাচ ডিসিশন মেকিং। আলহামদুলিল্লাহ। এই কথাটা আমি এই জন্য আবারও বলছি যে যুগে যুগে মেয়েদের রোল, এটা কোনো অস্বীকার করার কোনো উপায় নাই, কোনোভাবে কোনো উপায় নাই। আর আমার বর্তমান, আমি করোনার পরে আমি করলাম, ভলান্টারি রিটায়ারমেন্ট নিলাম। বাসায় কিছু দায়িত্ব, বিজনেস বা আরও কিছু আছে। আমি কিছু স্কুল কলেজ দেখাশোনা করি, ওইটা আমি খুব মন দিয়ে করার চেষ্টা করি, বইপত্র লিখি। তো ওগুলো করতে যেয়েও দেখেছি, আমার স্কুল কলেজ আছে, 2000 বাচ্চা কাচ্চা আমি লুক আফটার করি। ওটা করতে যেয়ে আমি একটা জিনিস দেখেছি, যে কথাটাকে তোমরা অন্যভাবে নিও না, এটা স্টাডিও হয়েছে, যে কোনো ধরনের অ্যাবিউজ, ইনক্লুডিং সেক্সুয়াল অ্যাবিউজ, চাইল্ড অ্যাবিউজ, এগুলো ছেলেরা বেশি করে, মেয়েরা কম করে। মেয়েরা যে করে না তা না, এগুলো স্টাডি আছে। যারা সেই ধরনের স্টাডিগুলো করো, তারা একটু পড়লেই দেখবা যে মেয়েদের ভিতরে 5 to 10%, কিন্তু ছেলেদের ভিতরে বেশি। তো তাহলে মেয়েরা যদি লেখাপড়া শিখে, তারা যদি প্রতিষ্ঠান না গড়ে তোলে, তারা যদি সেখানে লিডিং ভূমিকায় না থাকে, তাহলে কি হবে? একটা সময় ছিল মেয়েরা খালি সেক্রেটারি হতো, তাই না? পিএস বা পিএ এসব হতো আর কি। সেসব দিন চলে গেছে। ইউ হ্যাভ টু লিড দ্য সোসাইটি, অ্যান্ড ফর দ্যাট ইউ হ্যাভ টু ডেভেলপ ইউর সেলফ। আমি আল্লাহর অশেষ মেহেরবানি, অনার্স এবং MS দুইটাতেই ফার্স্ট হয়েছিলাম, আল্লাহর রহমত, বাচ্চা নিয়ে। ইট ওয়াজ নট ইজি, আই ক্যান টেল ইউ, ইট ওয়াজ নট ইজি। ইট ওয়াজ ভেরি ভেরি টাফ, অ্যান্ড I am very much grateful to my in-laws and my husband. Without their help, I couldn't have done that. এবং বিশ্ববিদ্যালয়ে জয়েন করলাম। পরবর্তীতে যখন বাইরে যাওয়ার কোশ্চেন আসলো, আমি যেতে চাচ্ছিলাম না, আমার কলিগরা জোর করে আমাকে বললো যে অ্যাপ্লাই করো। আমি কমনওয়েলথ এবং IDB দুইটা স্কলারশিপ সিমুলটেনিয়াসলি পেয়েছিলাম। পরে হিসাব টিসাব করে আমি IDBটা নিলাম এবং PhD করতে গেলাম আমি ইংল্যান্ডের তোমার মলিকুলার বায়োলজি, মলিকুলার সায়েন্সের ওয়ান অফ দ্য বেস্ট লন্ডন স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে। আমার তখন 2টা বাচ্চা অলরেডি, ওদেরকে নিয়ে আমি PhD করছি এবং 3 বছরের নিচে আমি PhD করি। এটা হচ্ছে আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর একটা অশেষ মেহেরবানি। আমি বিশ্বাস করি, তুমি যদি অ্যাটেনশন দাও এবং তোমার মনের ভিতরে আলো থাকে, যেই আলোটা তোমাকে পথ দেখাবে, সেই আলোটা যদি থাকে, আল্লাহর রহমত থাকে, কেউ তোমাকে ঠেকাতে পারবে না। এবং ওখান থেকে আমি যে ফিরে আসছি, এবং তারপরে আলহামদুলিল্লাহ পরবর্তীতে তো আমি সবসময় এনজয় করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া এবং শিক্ষকতা। এটা আমার জীবনের সবচেয়ে স্বর্ণালী মুহূর্ত। এই মুহূর্তের সাথে আর কিছুর তুলনা নাই। বাইরেও পড়েছি, বাইরেও যেখানে পড়েছি প্রায় 3 বছর, কিন্তু আমি বলবো আমাদের ক্যাম্পাস, এটার একটা আলাদা সৌন্দর্য আছে, আলাদা মিষ্টতা আছে, এটা আনপ্যারালাল। তবে আমি বিশ্বাস করি এখানে যারা বসে আছো তার ভিতরে অনেকেই তোমরাও বাইরে যাবে উচ্চশিক্ষার জন্য, বা দেশেও উচ্চশিক্ষায় চেষ্টা করবে।
তোমাকে একনিষ্ঠ হতে হবে, এটা হলো বড় কথা। তোমাকে একনিষ্ঠ হতে হবে। আর মেয়েরা পারে, কারণ মেয়েরা এটা এটা বায়োলজিক্যাল সায়েন্স প্রুফ করেছে যে মেয়েরা একসাথে মাল্টিটাস্ক করতে পারে অনেক বেশি। তো কারণ তাকে প্রকৃতি হয়তো ওইভাবে তাকে সিলেক্ট করেছে, হোয়াট এভার। আমার যেটা বক্তব্য যে তোমরা যে যেখানে আছো, যে বিষয়ে পড়ছো, যে ইয়ারে পড়ছো, তোমাদের কাছে আমি বলবো লেখাপড়াটাকে সিরিয়াসনেসের সাথে গ্রহণ করো। আমার এখনও মনে আছে যে আমি যখন ফার্স্ট ইয়ারে ভর্তি হলাম, জিন্নাতুন্নেসা তাহমিদা উনি ছিলেন আমাদের ফার্স্ট ইয়ারের কোর্স কোঅর্ডিনেটর। ওরিয়েন্টেশনের সময় উনি একটা কথা বলেছিলেন যে যেদিন যে ক্লাসটা হবে তুমি বাসায় যাওয়ার পরে ওই রাতের ভিতরে তুমি ওই ক্লাস লেকচারটাকে নোটটাকে একবার ভালোভাবে দেখো, তাহলে ওইটা তোমার ব্রেইনে যাবে। আমি এই ফর্মুলাটা সারা জীবন ব্যবহার করেছি। যখন যেখানে ওখানে ক্লাসটা করেছি, করার পরে আমি রাতের ভিতরে লেকচারটাকে একটু ফ্রেশ করেছি, একটু পড়েছি, এবং যাতে করে ওইটা আর ব্রেইন থেকে হারায় না। এবং আমি বলবো যে আমরা যেহেতু পড়াশুনো করছি, সুতরাং পড়াশুনো তো করছি, আমি তো এই নদীতে নেমে পড়েছি, এই নদী আমাকে সাঁতরে পার হতে হবে, এবং এটার জন্য আমার পরীক্ষা আমাকে দিতে হবে। আমার সোশ্যাল চ্যালেঞ্জ, ফ্যামিলির চ্যালেঞ্জ, হোয়াট এভার দ্য চ্যালেঞ্জেস আর, আই হ্যাভ টু ক্রস দ্য রিভার। এখন আমি একটু বিশ্বাসের দিকে আসব যে আসলে আজকে আমার কাছে সম্ভবত এক্সপেক্টেড হয়তো ওইটাই, সেটা হচ্ছে যে বিশ্বাস মুসলিম হিসাবে আমরা এখানে সম্ভবত, আমি জানি না এখানে অন্য ধর্মের আর কেউ আছেন কি না, আমাদের বিশ্বাসের সাথে মিলিয়ে আমাদের কাজ, এই জিনিসটাতে আমাদের দেশে আমি বলবো আমরা যত দিন যাচ্ছে বিশ্বাসী এবং বিশ্বাসের সাথে অ্যাকশন, এইটার যে একটা সমন্বয়, এটা আমাদের দেশে সংখ্যা বাড়ছে। কিন্তু আমি সমাজের একজন সচেতন নাগরিক হিসাবে এটা অনুভব করি যে আমাদের বাংলাদেশে বিভিন্ন ধর্মের মানুষের বাস, সবাইকে আত্মস্থ করে নিয়ে যদি আমরা সমাজটাকে ঠিকভাবে গঠন করি, তখনই সমাজে শান্তি আসবে। কারণ এই দেশে যে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, যে ধর্মের মানুষই থাকেন না কেন, দেশের নাগরিক হিসাবে আমার যতটুকু রাইট তাদেরও ততটুকু রাইট। সুতরাং আমরা যদি নিজেকে ক্লেম করতে চাই ভালো মুসলিম হিসাবে, তাহলে অবশ্যই আমি অন্যকে তার ধর্ম পালনের স্বাধীনতা দিব। আমরা আজকে যার জীবনকে স্মরণ করে একসাথে হয়েছি, হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কখনো কেউ বলতে পারবে না যে উনি অন্য কোনো ধর্মের মানুষকে কখনো কষ্ট দিয়েছেন। আপনাদের ভিতরে হয়তো অনেকে জানেন, মদিনাতে একবার একটা বিচারের জন্য আসছে। উনি যতদিন জীবিত ছিলেন আপনারা জানেন যে মসজিদে নববীতে যখন কোনো সোশ্যাল ক্রাইম হতো, আসলে উনি বিচার করতেন। তো একটা চুরি, তো চুরির পরে যখন এটা হলো, যখন এটার সাক্ষ্য বা এগুলো হচ্ছে, দেখা গেল যে এটা একটা মুসলিমের এগেনস্টে চলে গেছে। এটার সাথে আরেকজন সন্দেহভাজন ছিল, সম্ভবত সে ইহুদি। তো এটাতে করে মুসলিমদের ভিতরে কেউ কেউ একটু ক্ষিপ্ত হলো বা অপছন্দ করলো যে এটা উনি কী ধরনের বিচার করলেন। কিন্তু উনি পরে এটা ব্যাখ্যা করলেন যে আমরা যতদিন পর্যন্ত এই জাতীয় বিচার বা ইনসাফ আমরা কায়েম করতে না পারবো, আমরা প্র্যাকটিস করতে না পারবো, ততদিন আসলে এই ধর্ম পালনের কোনো অর্থ নাই। তো এই জিনিসটা আমি বলতে চাই যে যেহেতু আমারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানেই আমি বাইরে যাওয়ার সুযোগ পেয়েছি, বাইরের সমাজ দেখেছি, আমার কাছে মনে হয়েছে আমরা আসলে অনেক দিক দিয়ে পিছিয়ে আছি। তার ভিতরে একটা হচ্ছে মানসিকতা। এই যে বিচারের ব্যাপারগুলা, যে কোনো বিচার আমরা সবসময় কি করি, বিচারটাকে চিন্তা করি যে আমার পক্ষে যাবে। বিচারের তো কোনো পক্ষ নাই, আছে কি? বিচারের তো কোনো পক্ষ নাই। আপনি ওই যে করেন, ওই যে গ্রিক যে দেবী আছে, সম্ভবত তার চোখ অন্ধ, আমি জাস্ট এমনি বললাম যে আসলে বিচারের কোনো পক্ষ থাকতে পারে না। তো আমরা যারা লেখাপড়া শিখছি, আমাদের ভিতরেই কেউ ম্যাজিস্ট্রেট হবে, তাই না, কেউ জাজ হবে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে
কর্ম এলাকা, এখানেই কাজ করেছি। গত কয়েক বছর হলো আমি বাইরে কাজ করছি, বিজনেস করছি বা অন্যান্য যে আমি প্রতিষ্ঠানগুলো দেখাশোনা করি। আমার একটা জিনিস কষ্ট লাগে, এই দেশে এত মুসলিম, এত মানুষ, জুম্মার দিনও দেখা যায় রাস্তায় অনেক মানুষ নামাজ পড়ছে। আপনি মেয়েরাও দেখবেন এই যে আমরা কত মেয়েরা এখানে হিজাব করছে, কিন্তু আমরা যখন গভর্নমেন্ট অফিসে যাই তখন তো আমার কাছে মনে হয় 80% কেসেস উই হ্যাভ টু গিভ স্পিড মানি। আপনারা কি একমত আমার সাথে? 80% কেসে তারা কারা? গভর্নমেন্ট অফিসে চেয়ারে কে বসে? সেও তো এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে রোকেয়া হলে পড়েছে, অথবা অন্য কোনো সূর্য সেন হলে পড়েছে, অথবা অন্য কোনো হলে পড়েছে, ছেলে হোক মেয়ে হোক, তাই না? বা অন্য কোনো ইউনিভার্সিটিতে পড়েছে, যেটাই পড়ুক, তারা কোথা থেকে আসলো? আমি নিজেকে এইভাবে বলি যে আমরা শিক্ষক হিসাবে ব্যর্থ হয়েছি, এটা বলি। আর কি বলবো? আপা, আমার কলিগ আপা সামনে আছেন, আমরা দীর্ঘদিন কার্জন হলের মাটিতে হাঁটাহাঁটি করেছি, কিন্তু আমরা তো আসলে আমরা কি চেয়েছি? আমরা চেয়েছি যে আমাদের সন্তান তোমরা দেশকে ভালোবাসবে এবং সৎ হবে। তাহলে কারা এরা যারা নাকি এই যে যাদেরকে আমরা খাম বুঝিয়ে দেই পাশের ড্রয়ারে, এরা কারা? এরা কি মঙ্গল গ্রহ থেকে এসছে? তখন লজ্জা লাগে যে যখন আমি ইংল্যান্ডে পড়তে গিয়েছিলাম তখন তো ওখানে এরকম দেখিনি। ওরা যেগুলো নিয়ম কানুন, কাজ, অফিস, আদালত, সেগুলোতে ওরা অনেস্ট। ডিসঅনেস্টি নাই তা না, অনেক বড় বড় অঙ্কের আছে, সেগুলো অন্য জিনিস, সেগুলো অনেক বিশাল ব্যাপার, সেগুলো আমি আমরা সে ব্যাপারে আদার ব্যাপারই, আমি ওটা নিয়ে কথা বলবো না। কিন্তু মোস্ট অফ দ্য কেসেসে গভর্নমেন্ট অফিস বা এগুলা, সেখানে কোনো কাজ করতে চাইলে বের হয়ে আসা যায়, কিন্তু আমরা যে বেরই হতে পারছি না। এই জন্য মা, তোমাদেরকে আমি বলবো, এখনো পর্যন্ত তুমি যদি এখনও স্ট্যাটিস্টিক্সে তুমি যদি দেখো, ছেলেদের সংখ্যা মনে হয় সরকারি অফিসে এখনও বেশি, কিন্তু আস্তে আস্তে করে হাঁটি পা করে মেয়েদের সংখ্যা বাড়ছে না? আশা করি একদিন স্ট্যাটিস্টিক্স প্রমাণ করবে যে ছেলেদের থেকে মেয়েরা সৎ বেশি। একটা হাততালি দাও। হ্যাঁ, আই ডোন্ট নো, ইটস অনলি এ ড্রিম, ইটস এ হোপ। তোমরা যেরকম 14ই অগাস্ট গেট ভেঙে বের হয়ে গিয়েছিলে এবং দেশকে স্বাধীন করেছো, দেশকে তোমরা যে স্বপ্ন, আমরা খালি এই ইউনিভার্সিটিতে হাঁটাচলা করতাম আর কখনো কখনো সাহস করে সমমনা কলিগদের সাথে বলতাম, আর কতকাল এই বিষ যন্ত্রণা সহ্য করব, যেখানে শিক্ষকরা বেশিরভাগ কে কতটুকু রাজনীতি করছে, কে কতটুকু সুবিধা পাচ্ছে, এগুলো চিন্তা করছে এবং তার ভিত্তিতে তাকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। ইভেন নতুন রিক্রুটমেন্ট হচ্ছে, সেই রিক্রুটমেন্ট ফার্স্ট সেকেন্ড আমাদের ছাত্ররা বাইরে চলে গেছে, মনের দুঃখে আমেরিকা চলে গেছে, আর ফেরত আসে নাই। কারণ আমরা 13 নম্বরকে নিয়েছি, 14 নম্বরকে নিয়েছি। আমাকে ক্ষমা করে দিও, আমি কিন্তু কোনো দিন ক্লাস ছাড়া কোথাও আমি ওরকমভাবে কোনো দিন কোনো বক্তৃতা দেইনি এবং কোনো রাজনীতিও করিনি। ব্যক্তিগতভাবে আমি, আমার কলিগরা, আমাদের ডিপার্টমেন্টে আমরা অনেকেই বলতাম যে আমরা শিক্ষক রাজনীতি পছন্দ করি না, কারণ আমরা দেখেছি, আমি ছাত্র রাজনীতি কোনো কথা বলবো না, সেটা তোমাদের ব্যাপার, তোমাদের অধিকার। শিক্ষক রাজনীতিতে আমি বলবো যে আমি দেখেছি যে এটা অনেক ক্ষেত্রেই এটার অনেক অপব্যবহার হয়েছে। এই জন্য ভয় লাগে। মানুষ রাজনীতি করবে, এটা তো তার একটা ব্যক্তিগত অধিকার, সে করতেই পারে, সেটা করার জন্য তার এলাকা আছে, সব কিছু আছে। কিন্তু শিক্ষাঙ্গনে যখন দেখা যায় যে কে হলের প্রভোস্ট হবে, কে ইভেন ওই আমরা যে তোমার এই যে ব্রিটিশ কাউন্সিলের অপোজিটে যে আমাদের থাকার জায়গাগুলো আছে, কারা পাবে নির্ভর করতো কে কোন দলের মিটিংয়ে যায়, কোন রঙের মিটিংয়ে যায়, অথবা কে কাকে কতখানি তোয়াজ করে। তখন মনটা খুব ছোট হয়ে যেত। আশা করি ওই কালো সময় আর কখনো ফিরে আসবে না, কিন্তু তার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। আর সেই চেষ্টার ভিতরে সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে, আমি বলবো যে যারা নাকি আমাকে কষ্ট দিয়েছে তাদের পরে আমি প্রতিহিংসাবাচক কোনো কিছু নিব না। যার জীবনী আজকে আমরা এখানে আলোচনা করতে এসেছি, তিনি কখনো প্রতিহিংসার কোনো ব্যবহার করেননি। এই কারণে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে বড়, ওনাকে যেটা বলা হয় যে ওনার চরিত্র হচ্ছে সবচেয়ে সুন্দর, সেই সুন্দর চরিত্রের যে সৌন্দর্য, চারিত্রিক যে সৌন্দর্য, আমরা সবাই গ্রহণ করার চেষ্টা করি।
সবাই চেষ্টা করি। এবং তার একটা পার্ট হিসাবে যে আমরা যে সবাই পড়াশোনা করি, আমরা সবাই জানি ইকরার কথা, তাই না? ইকরা, পড়ো। আরেকটা জিনিস হচ্ছে, ইদানিং আমি একটু আরবি নিয়ে গবেষণা করছি, কিছু বই লেখার চেষ্টা করছি। তো একটা জিনিস দেখলাম যে আরবি ভার্বের ভিতরে মোস্ট ইউটিলাইজড ভার্ব ইন কোরআন বলো, কুল, বলো। কুরআন শরীফের ফার্স্ট আয়াতটা আসছে পড়ো, আর কুরআন শরীফের সবচেয়ে বেশি ইউজ হচ্ছে মোস্ট ফ্রিকোয়েন্সি ওভার অলমোস্ট 1500 বলো। তো শিক্ষা কী দেয়? আপনাকে পড়তে শেখায়, আপনাকে বলতে শেখায়। আপনি কি পড়বেন, কি বলবেন, যেটা সত্য, যেটা সুন্দর, আপনি সেইটা পড়বেন, সেইটার পক্ষে আপনি বলবেন। এটাই আমাদের যুদ্ধ হোক, এটাই আমাদের চাওয়া হোক। যা সুন্দর আমরা সেটা বলবো, যা সুন্দর সেটা শুনবো, যা সুন্দর সেটা দেখব। এই সুন্দর সন্ধ্যায় তোমাদের সবার প্রতি আমার অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই ভালো থেকো, আর আল্লাহ পাক যেন তোমাদের এই পথ চলাটুকু, তোমাদের সামনে জীবন সবার পড়ে আছে, এই জীবনের হাঁটাটাকে যেন সহজ করে। বাংলাদেশ দীর্ঘজীবী হোক, ঢাকা বিশ্ববিদ্যালয় দীর্ঘজীবী হোক, রোকেয়া হল দীর্ঘজীবী হোক।